আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আশা করছি ভালো আছো। তোমাদেরকে এই জন্যই কিছু আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে করোনার যে পরিস্থিতি দীর্ঘদিন ধরে আমাদের দেশে, কেন শুধু আমাদের দেশে নয়, পুরো বিশ্বই এটি নিয়ে লড়াই করছে। তো এর জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সেই বিষয়গুলো তোমরা অবশ্যই মেনে চলবে। বিষয়গুলো হচ্ছে অবশ্যই মাস্ক পরিধান করে, যদি কোনো কারণে বাইরে বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। এছাড়া বারবার হাত ধুবে, অবশ্যই হাত ধুবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। এবং আমরা দীর্ঘদিন ধরে ঘরে বসে থাকার কারণে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে, সেজন্য তোমরা অবশ্যই একটু নড়াচড়ার ব্যবস্থা করবে, শারীরিক ব্যায়াম করবে এবং পুষ্টিকর খাবার দাবার খাবে। শাকসবজি, ফলমূল বা মাছ মাংস যদি সম্ভব হয় অবশ্যই খাবে, ঠিক আছে? আর যে বিষয়গুলো, আরেকটা বিষয় নিয়ে আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে তোমাদের সংসদ টিভিতে রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। আমরা রুটিনটা আমাদের পেজেও আপলোড করে দিয়েছি। তোমরা সেই রুটিন অনুযায়ী সংসদ টিভির ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর আমাদের ক্লাসগুলো তো আমাদের পেজে আছে, তোমরা অবশ্যই এগুলো দেখে নিবে। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ব্যবসার পরিকল্পনা নিয়ে আলোচনা করব। ব্যবসার পরিকল্পনা কি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসা পরিকল্পনা। এই অধ্যায়ের উপর এটি আমার প্রথম ক্লাস। তাহলে আসো আমরা শুরু করি। ব্যবসা পরিকল্পনা। পরিকল্পনা কি আসলে? পরিকল্পনা হচ্ছে, অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায় আর যদি আমরা পরিকল্পনার কথা চিন্তা করি, পরিকল্পনাটা কি আসলে? পরিকল্পনাটা হচ্ছে কি ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, মানে ভবিষ্যতে আমরা কি কাজকর্ম করব সেটা পূর্ব থেকে নির্ধারণ করে রাখা। যদি আমি ব্যবসার ক্ষেত্রে না যাই, যদি আমি এমনিতেই চিন্তা করি যে ধরো দুজন ব্যক্তি, দুইটা মেয়ে, একটা হচ্ছে রুমি, একজনের নাম হচ্ছে সুমি। তাদের দুইজনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে একই ধরনের, যে সামনে 16ই ডিসেম্বর আছে, সেই 16ই ডিসেম্বরে তোমরা নাটক মঞ্চস্থ করবে, নাটকের ব্যবস্থা করবে, যে 16ই ডিসেম্বর উপলক্ষে একটি নাটক তোমরা স্কুল প্রাঙ্গণে ব্যবস্থা করবে। এই জন্য আমাদের এই রুমি আর সুমির কি কি পরিকল্পনা গ্রহণ করতে হবে, ঠিক আছে? আমি একটু গল্পের মাধ্যমে বুঝাই, তাহলে দেখবা তোমরা খুব সহজেই বুঝে গেছো। ধরো এ হচ্ছে রুমি, এ হচ্ছে সুমি। নাটক করার জন্য কি লাগবে? প্রথমেই তোমাদের যে নাটকের দলটা লাগবে, তার জন্য লাগবে হচ্ছে কি পান্ডুলিপি, তাই না? তারপরে লাগবে হচ্ছে দল নির্বাচন করতে হবে, অভিনেতা নির্বাচন করতে হবে, ঠিক আছে? এই দলে থাকবে অভিনেতা, থাকতে পারে লেখক থাকবে, তারপর হচ্ছে নির্দেশনা দানের জন্য লোক থাকবে। তারপর কি লাগবে দেখো, অভিনেতা নির্বাচন করতে হবে, বিভিন্ন কাজ আছে। অভিনেতা নির্বাচন করবে, তারপর পোশাক নির্বাচন করবে, নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী, পাণ্ডুলিপি অনুযায়ী পোশাক নির্বাচন করতে হবে। এই কাজগুলো করতে হবে। তো 16ই ডিসেম্বরে যখন ধরো 16ই ডিসেম্বর, তো রুমি এবং সুমিকে এই কাজটা দেওয়া হলো হচ্ছে 9ই ডিসেম্বর। তো এক সপ্তাহ সময় আছে। এই এক সপ্তাহ সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে। রুমি কি করলো? প্রথমেই সে এগুলো প্রতিদিন প্রথম কাজটা করলো, পাণ্ডুলিপি নির্বাচন করে ফেললো, তারপর দল নির্বাচন করে পড়লো। এরপর সেই দলকে সে কাজ ভাগ করে দিল, যে কে অভিনেতা হবে, কে মঞ্চসজ্জা করবে, কে পোশাক সজ্জা করবে। এই দায়িত্বগুলো সে দিয়ে দিল এবং সেই অনুযায়ী সে তার কার্যক্রম এগিয়ে নিয়ে গেল। আর সুমি ভাবলো যে 16ই ডিসেম্বর হবে অনুষ্ঠান, আজকে 9 ডিসেম্বর, আচ্ছা আমি ধীরে ধীরে করি। সে কোনো দল নির্বাচন করলো না, সে
তারপর মঞ্চসজ্জার ব্যবস্থা দল নির্বাচন করলো না, স্ক্রিপ্ট নির্বাচন করলো না। সে কি করলো, 12 এবং 13 তারিখে যে দেখলো যে তার দল ঠিক নেই, স্ক্রিপ্ট নেই, পাণ্ডুলিপি নেই, ঠিক আছে, এগুলো কিছুই নেই, সে একটা হযবরল অবস্থা, মানে কি সব সে দৌড়াদৌড়ি করে এখন স্ক্রিপ্ট ঠিক করছে, সে দল নির্বাচন করছে, পোশাক আগে থেকে ঠিক করে নাই, যার কারণে 16 ডিসেম্বরে দেখা গেল রুমি যেহেতু সব কিছু আগে থেকে ঠিক করে রেখেছিল, কে কোন চরিত্র অভিনয় করবে, কে কোন পোশাক পরবে, কখন কে উঠবে, কখন কে মঞ্চে উঠবে, কখন কে নামবে, কে মেকআপ করে দিবে, সব কিছু আগে থেকে রেডি করে রাখার কারণে 16 ডিসেম্বরে রুমির নাটকটি সফলভাবে মঞ্চস্থ হলো। কিন্তু সুমি যেহেতু পূর্ব থেকে এগুলো কিছু ঠিক করে রাখেনি, যার কারণে সুমির কি হলো, যখন সে নাটক মঞ্চস্থ করতে গেল দেখা গেল একজনের জায়গায় অন্যজন উঠে যাচ্ছে, কারো পোশাক ঠিক আছে, কারো পোশাক ঠিক নেই। এই যে এলোমেলো অবস্থা, তার কারণ হচ্ছে সে পূর্ব থেকে বিষয়গুলোকে পরিকল্পনা করে রাখেনি। এটা গেল মানুষের সাধারণ জীবনের জন্য। এখন যদি ব্যবসার কথা চিন্তা করি তাহলে কি দাঁড়ায়, দেখো ব্যবসার ক্ষেত্রে তাই, ব্যবসার ক্ষেত্রে ব্যবসাটি কি ধরনের হবে, কোন জাতীয় পণ্য উৎপাদন করা হবে, কত পরিমাণ করা হবে এবং এর মূল্য কত, এই সব কিছুই কি পূর্ব থেকে নির্ধারণ করে রাখতে হবে। তাহলে সে ব্যবসাটি কি সঠিকভাবে বা সফলভাবে পরিচালনা করা সম্ভব হবে। দেখো এই জন্য বলা হয়ে থাকে যে পরিকল্পনাকে ব্যবসার ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি বলা হয়ে থাকে। যেমন ধরো পোশাক কারখানাগুলো তোমরা দেখতে পাও যে আমাদের দেশে প্রচুর পোশাক কারখানা আছে, গার্মেন্টস দেখতে পাচ্ছ না, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, সেই ফ্যাক্টরিগুলো কি দেশে এবং বিদেশের দেশের চাহিদা পূরণ তো করছে এবং বিদেশেও পোশাক রপ্তানি হচ্ছে। এই জন্য কি হয়, যখন ধরো আমার একটি পোশাক কারখানা আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমি সেই ফ্যাক্টরিতে কি উৎপাদন করি, টি শার্ট, ঠিক আছে, টি শার্ট। এখন এই টি শার্টের অর্ডার আসছে হচ্ছে, অর্ডার করেছে আমেরিকা, তারা সময় দিয়েছে 1 মাস। এখন এই 1 মাস সময়ের মধ্যে কিন্তু কি করতে হবে, আমার টি শার্ট তৈরি করে দিতে হবে। এই জন্য যে ব্যবসায়ী টি শার্ট উৎপাদন করছে তাকে কি করতে হবে, কিছু পরিকল্পনা করে ফেলতে হবে। কীরকম, কত সময়ের মধ্যে পণ্য উৎপাদন করতে হবে, কত সময়ের মধ্যে করবে, কতজন শ্রমিক লাগবে, তাই না, এবং কে কাঁচামাল কিনবে, টি শার্টের কাপড় কিনতে হবে না, কে কাঁচামাল কে ক্রয় করবে, তারপর হচ্ছে কত পরিমাণ করতে হবে, এই সব কিছু যদি আগে থেকে তৈরি করা থাকে, যখন এই অর্ডারটা আসলো এরপর পুরোপুরি সেই নিয়ম অনুযায়ী কত সময়ের মধ্যে, যদি 1 মাসের সময়ের মধ্যে আমার কি কিছু সময় হাতে রেখে পণ্যটা তৈরি করে ফেলতে হবে, সময়টা আগে থেকে নির্ধারণ করতে হবে। যে পরিমাণ বায়ার অর্ডার দিয়েছে পণ্য রপ্তানি করতে হবে, যে পরিমাণ, সেই পরিমাণ পণ্য কতটুকু সময়ের মধ্যে উৎপাদন করতে হলে কতজন শ্রমিক লাগবে, সব কিছু কি পূর্ব থেকে নির্ধারণ করে রাখতে হয়। এই যে পূর্ব থেকে নির্ধারণ করে রাখতে হয় সেটাই কি ব্যবসার পরিকল্পনা। ব্যবসার পরিকল্পনাকে ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি বলা হয়। এটা ছবির মতোই যাতে পুরোপুরি সেরকমভাবে মিলে যায়, বা ব্যবসার পরিকল্পনাকে কিন্তু আরও কিছুর সাথে তুলনা করা যায়। সেটা কি হতে পারে, সেটা হতে পারে, দেখো ব্যবসা পরিকল্পনাকে জাহাজ বা উড়োজাহাজের রাডারের সাথে তুলনা করা যায়। কেন তুলনা করা যায়, দেখো যখন উড়োজাহাজ যায় আমরা দেখতে পাচ্ছি আকাশপথে যাচ্ছে, কিন্তু সেই উড়োজাহাজের রাস্তা দিয়ে যখন আমরা যাই, যে আমরা মালিবাগ, মৌচাক, তারপর পলচন, কাকরাইল হয়ে যাচ্ছি, রাস্তাগুলোর নেম প্লেটের বিভিন্ন জায়গায় জায়গায় ঠিকানা লেখা আছে, কিন্তু আকাশপথে কিন্তু এটা দেখা যায় না, এটা ভারতের উপর দিয়ে যাচ্ছে কি পাকিস্তানের উপর দিয়ে যাচ্ছে। এটার জন্য সহযোগিতা করে কে, রাডার থাকে, সে সঠিক পথে কিন্তু কি উড়োজাহাজকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। ঠিক তেমনি যখন
ব্যবসার জন্য পরিকল্পনা থাকবে, কে কখন কত সময়ের জন্য পণ্য উৎপাদন করবে, কিভাবে করবে, সব কিছু আগে থেকে যখন তৈরি করা থাকে সেটাকে ব্যবসা পরিকল্পনা বলে। এবং এই ব্যবসার পরিকল্পনাকে উড়োজাহাজের রাডার বা ভ্রমণকারী রোডম্যাপের সাথেও তুলনা করা হয়। একজন ভ্রমণকারী যখন ভ্রমণ করতে যায় তখন কিন্তু সে রোডম্যাপ নিয়ে যায়, যে কোন রাস্তার পরে সে কোন রাস্তা দিয়ে যাবে, এটা একটা ম্যাপ সে নিয়ে যায়। এছাড়া আরও কিছুর সাথে তুলনা করা যায়, যেমন ধরো দালান নির্মাতার নীল নকশার সাথে তুলনা করা যায়। দালান নির্মাতা তোমরা জানো, আর্কিটেকচারের নাম শুনেছো, যখন কোনো বিল্ডিং তৈরি করা হয় তখন কিন্তু স্থপতিকে দিয়ে সেটাকে নকশা করিয়ে নেওয়া হয়, যে কিভাবে কোন জায়গা দিয়ে গ্যাসের লাইন যাবে, পানির লাইন যাবে, বা কোন জায়গায় কোন রুমটা হবে, সব কিছু আগে থেকে নকশা করা থাকে। নয়তো যখন নকশা ছাড়া যদি কোনো কাজ করতে যায় তখন সঠিকভাবে সেই যে কাজগুলো কিন্তু করা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে ব্যবসার পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। এছাড়াও ব্যবসা পরিকল্পনাকে আমরা ভ্রমণকারী রোডম্যাপ বা উড়োজাহাজের রাডারের সাথেও কি তুলনা করতে পারি, বা দালান নির্মাতার নকশার সাথেও তুলনা করা যেতে পারে। এটা তো গেল যে ব্যবসার পরিকল্পনা কি, এটা তোমরা বুঝতে পারলে। এখন আমরা ব্যবসার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে জানবো। ঠিক আছে, তার আগে আমি একটু দেখি যে আমাদের সাউন্ড মনে হয় শোনা যাচ্ছে, মনে হয়। ঠিক আছে, ব্যবসার পরিকল্পনার গুরুত্ব। পরিকল্পনার গুরুত্ব। ব্যবসার পরিকল্পনার গুরুত্বগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়। দেখো, প্রথমটা হচ্ছে ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা দান করে। ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা। দিক নির্দেশনাটা কি দেখো, ব্যবসা পরিকল্পনার দিক নির্দেশনা হচ্ছে ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা। ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীকে কতগুলো বিষয় আগে থেকে নির্ধারণ করে রাখতে হয়। যে আমি একটু আগে বললাম, যদি পোশাক দিয়ে বলেছি তো, যদি ধরো এখন বিস্কিট উৎপাদন করতে চাই, তাহলে সেই বিস্কিটটা কত পরিমাণ আমি যে বাজারে বা যাদের জন্য, আমি কি চকলেট বিস্কিট উৎপাদন করব? যদি চকলেট ফ্লেভারের বিস্কিট উৎপাদন করি তাহলে বাচ্চারা বেশি পছন্দ করবে। আবার যদি সল্ট ফ্লেভারে করি তাহলে হয়তো বয়স্ক মানুষ যাদের ডায়াবেটিস আছে তারা সে বিস্কিটটা পছন্দ করবে। তাহলে আমার ক্রেতার সংখ্যাটা কি পরিমাণ হবে, বয়স্ক মানুষরা কিনলে কি পরিমাণ কিনতে পারে, বা স্কুলের বাচ্চারা বা ছোট ছোট শিক্ষার্থীরা যদি কিনতে চায় আমার পণ্যটা, তাহলে কি পরিমাণ হবে, সেই অনুযায়ী আমার পণ্যটা কি করতে হবে, উৎপাদনের জন্য কত পরিমাণ কাঁচামাল ক্রয় করতে হবে সেটা আমাকে পূর্ব থেকে নির্ধারণ করতে হবে। প্রথমে নির্ধারণ করতে হবে যে আমার পণ্যটা কি আমি উৎপাদন করতে চাই, সেই পণ্যটা কি পরিমাণ কাঁচামাল ক্রয় করতে হবে, কি পরিমাণ শ্রমিক লাগবে, কতজন লাগবে। ঠিক আছে, এখন এটা কত সময়ের মধ্যে আমি উৎপাদন করতে পারবো, এই সব কিছু যখন পূর্ব থেকে নির্ধারণ করা থাকবে তখন কি এই ব্যবসা পরিচালনা করা অনেক সহজ হবে। এই জন্যই বলে যে ব্যবসার পরিচালনার দিক নির্দেশনা হিসেবে কাজ করে। দ্বিতীয়টা হচ্ছে মূলধন সংগ্রহ ও বিনিয়োগ। মূলধন সংগ্রহ ও বিনিয়োগ। মূলধন সংগ্রহ ও বিনিয়োগটা কি দেখো, আমরা যখন কোনো পণ্য উৎপাদন করতে চাই
তখন আমার কি কি প্রয়োজন হয় দেখো তো। প্রয়োজন হয় হচ্ছে প্রথমেই আমার কি লাগবে, মূলধন প্রয়োজন, তারপর হয়তো লাগবে হচ্ছে ভূমি, তারপর লাগবে শ্রম, সংগঠন, তাই না? এখন মূলধন যখন আমরা একটা ব্যবসায় জোগাড় করতে চাই, তখন কি নিজস্ব মূলধন, যে ব্যক্তি ব্যবসা করতে চায় তার যে অর্থ আছে সেটাই সে ব্যবসা লাগাতে চায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যক্তির নিজস্ব মূলধন কি হয় না, পর্যাপ্ত হয় না। তখন কি করতে হয়, ব্যাংক থেকে লোনের বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লোনের আবেদন করতে হয়। যদি ধরো আমি একটা নুডলস উৎপাদন করতে চাই, ঠিক আছে, নুডলসের ব্যবসা করব, আমার নুডলসের নাম, বাজারে প্রচুর বিভিন্ন ধরনের নুডলস আছে, আমি একটা নুডলসের নাম দিই হচ্ছে, তোমরা তোমাদের মতো একটা নাম দিতে পারো ফুজি নুডলস। এই যে পণ্যটা আমি উৎপাদন করতে চাচ্ছি, এটার জন্য যে পরিমাণ মূলধনের প্রয়োজন সেই পরিমাণ মূলধন আমার কাছে নাই। তখন আমি কি করব, আমি ব্যাংকের কাছে গেলাম। এখন ব্যাংক আমাকে কি দিবে, ঋণ দিবে। ব্যাংক আমাকে ঋণ তখনই দিবে, তখন কি বলবে যে তুমি যে আমার কাছে ঋণ নিচ্ছ, তুমি আমাকে এই আসল প্লাস সুদ সহ আমাকে ফেরত দিবে। ব্যাংককে আমাকে এমনি এমনি ঋণ দিয়ে দিবে না, আমাকে নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হবে। এই আসল আর এই সুদ যে দিব, ব্যাংক আগে জানতে চাইবে যে আমি সত্যি সত্যি এই আসল আর সুদ ব্যাংকে ফেরত দিতে পারবো কিনা। সেক্ষেত্রে ব্যাংক আমার কাছে কি চাইবে, আমার কাছে একটা বিজনেস প্ল্যান চাইবে, যে সত্যি আমি ব্যবসা করে আমার লাভ তুলে নিয়ে আসতে পারবো কিনা, আমি ব্যাংকে ঋণ পরিশোধ করতে পারবো কিনা। সেক্ষেত্রে আমাকে ব্যাংকে কি কি দেখাতে হবে, যে আমি কি পণ্য উৎপাদন করতে চাই, কি পরিমাণ পণ্য উৎপাদন করব, হ্যাঁ, কি পরিমাণ করব, কত সময়ের জন্য করব, এটার মূল্য কত হবে, উৎপাদন মূল্য কত, উৎপাদন মূল্য কত, এবং বিক্রয় মূল্য আমি কত নির্ধারণ করব। ঠিক আছে, তখন দেখবে যে এবং বাজারে এই পণ্যটির চাহিদা কিরূপ আছে, বাজার বিশ্লেষণ করে সেগুলো সব কিছু তথ্য আমি ব্যাংকের নিকট জমা দিব। ব্যাংক এটা বিচার বিশ্লেষণ করে যদি দেখে হ্যাঁ ব্যবসাটি লাভবান হবে, সেক্ষেত্রে কিন্তু সে তখন আমাকে কি করবে, ঋণ প্রদান করবে। কারণ সে ঋণের থেকে কি করবে, আমাকে আসল সহ সুদ ব্যাংকে ফেরত দিতে হবে। ব্যাংক যখন দেখবে যে হ্যাঁ আমার বিজনেস প্ল্যানে কোনো ঘাটতি নেই, কোনো অসামঞ্জস্যতা নেই, আমি সঠিকভাবে প্ল্যানটা করেছি, তখনই কিন্তু ব্যাংক ঋণ দিবে। এই জন্যই ব্যবসা পরিকল্পনা করা অত্যন্ত জরুরি, কারণ যারাই ব্যবসা করে তাদেরকেই কি করতে হয়, ঋণ গ্রহণ করতে হয়। ঠিক আছে, তো শিক্ষার্থীরা তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? মনে হয় শুনতে পাচ্ছ। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা আছে যে সিদ্ধান্ত গ্রহণের সহযোগিতা করে এবং সরকারি সুযোগ সুবিধা প্রদান করে। কিভাবে সিদ্ধান্ত গ্রহণের সহযোগিতা করে দেখো, আমি দেখাই। সরকারি সুযোগ সুবিধা প্রদান, সরকারি সুযোগ সুবিধা প্রদান। সরকারি সুযোগ সুবিধা কিভাবে নেওয়া যায় দেখো, সরকার বিভিন্ন সুযোগ সুবিধার সদ্ব্যবহার, সরকারি সদ্ব্যবহার কিভাবে করতে পারি আমরা দেখো।
সরকার বিভিন্ন সময় কিছু নির্দিষ্ট করে দেয়, যেমন কুটির শিল্প ক্ষেত্রে বা ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে, যে এই শিল্পে যদি তুমি তোমার মূলধন বিনিয়োগ করো তাহলে তোমাকে এই বিষয়ে ছাড় দেওয়া হবে। ধরো তোমাকে গ্যাসের সহযোগিতা, ওই পণ্যটা তৈরি করতে গ্যাসের সহযোগিতা দিল, বা বিদ্যুতের সুযোগ সুবিধা দিল, বা স্বল্প মূল্যে জমি ব্যবহারের ভাড়া হিসেবে ব্যবহারের সহযোগিতা করলো, বা শুল্ক মওকুফ করে দিল। এইসব বিষয়ে যদি সরকারি সুযোগ সুবিধা যদি গ্রহণ করতে চায় তাহলে ব্যবসায়ীকে অবশ্যই ব্যবসা পরিকল্পনা গ্রহণ করতে হবে। আরেকটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সহযোগিতা। 4 নাম্বারটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। কিভাবে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়? দেখো, আমরা বাজারে অনেক ধরনের পণ্য আছে। যদি আমি এখন চা উৎপাদন করতে চাই, চাটা কিভাবে, চায়ের কিন্তু অনেক প্রতিযোগী আছে। দেখো, লিপটন চা, তাজা চা, সেলন চা, আরও অনেক ধরনের চায়ের বাজারে আছে। এখন আমি নতুন আরেকটি চা বাজারে উৎপাদন করে ছাড়তে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এত প্রতিযোগীর সাথে আমি কি সত্যি বাজারে টিকে থাকতে পারবো। সেক্ষেত্রে আমাকে বিশেষ কি ধরনের সুবিধা দিলে বাজারে আমি কি করব, ব্যবসাটি সফলভাবে টিকিয়ে রাখতে পারবো। ঠিক আছে? বা ধরো টুথপেস্টের ক্ষেত্রে যদি ধরি, বাজারে কিন্তু পেপসোডেন্ট আছে, কোলগেট আছে, আরও মেডিপ্লাস্ট আছে, অনেক কিছু আছে। এখন দেখবা তোমরা বিভিন্ন সময়ে টুথপেস্টে নতুন করে যখন বাজারে কোনো পণ্য আসে, যখন বিজ্ঞাপন দেওয়া থাকে যে এটাতে নিম পাতা আছে, যেটা দাঁতের জন্য উপকারী। নিম, লং, মেসওয়াক একটা টুথপেস্ট আছে, সেটা কিন্তু বাজারে এইভাবে তাদের প্রচারণা চালিয়েছে যে আমার পণ্যটা অন্যদের থেকে আলাদা, কারণ দাঁতের জন্য যেগুলো উপকারী, যেমন পুদিনা পাতা, নিম পাতা বা লং, এসবের সংমিশ্রণে আমি আমার পণ্যটা উৎপাদন করেছি, যেটা দাঁতের জন্য উপকারী। এজন্য কি সে একটু বিশেষ কিছু দিচ্ছে, এবং সেই জন্য সে কি পূর্ব থেকে পরিকল্পনা করেছে, বাজার যাচাই করেছে, এই পণ্যটার ক্রেতা কারা আছে, কতজন আছে। আমি যদি বাজারে পণ্য ছাড়তে চাই তাহলে আমার পণ্যটার ক্রেতা থাকবে কিনা, সেক্ষেত্রে আমাকে বিশেষ কি ধরনের সুবিধা দিতে হবে, সব কিছু সে আগে থেকেই কি তৈরি করে রাখে। তখন তার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে কি পরিমাণ সুবিধা দিলে বা আরও কি বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে আমি আমার পণ্যটাকে বাজারে সফলভাবে ছাড়তে পারবো। ঠিক আছে? আবার এমন হতে পারে, যেমন যখন আগে শুধু আমরা ছোটোবেলায় দেখেছি, তোমরা দেখোনি যে নুডলসে শুধু স্টিক নুডলস ছিল। ঠিক আছে? কিন্তু পরবর্তীতে মশলাদার বিভিন্ন নুডলস এসেছে। তার কারণ কি? প্রতিযোগিতার সাথে তাদের টিকে থাকার জন্য কি করছে, বিশেষ কিছু দিচ্ছে। এই বিশেষ কিছু তখনই দিচ্ছে, কিভাবে দিচ্ছে, যে এর ক্রেতা কীরূপ আছে, আমাকে ক্রেতা সংগ্রহ করতে হলে আর কি সুবিধা দিতে হবে। দেখো, চাও আছে, কফিও আছে। কফির ক্রেতা কিন্তু সব জায়গায় নাই, আছে কি? যদি আমি এখন বরিশালে একটা প্রত্যন্ত অঞ্চলে কফির একটা স্টল দিয়ে বসি, সেখানে কিন্তু মানুষজন খুব একটা পছন্দ করবে না। কিন্তু গুলশান, বাড়িধারা, স্থানের তারতম্যের কারণে সেখানে কিন্তু কফির প্রচলনটাও কিন্তু অনেক বেশি আছে। এই যে বাজার জরিপ করে পরিকল্পনা গ্রহণ করতে কি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করা। এই জন্যই বলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিকল্পনাটা কি করে, খুবই সহযোগিতা করে থাকে। এই জন্য ব্যবসার পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে, যেহেতু তোমাদের অনলাইন টেস্ট চলছে, এই জন্য আজকের ক্লাসে আমি কোনো বাড়ির কাজ দিচ্ছি না। টেস্টটা শেষ হয়ে গেলে অবশ্যই আমি বাড়ির কাজ দিব, এবং যখন আমাদের সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, আমরা সেই বাড়ির কাজগুলো অবশ্যই দেখব। ঠিক আছে? আর সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিয়ম নীতি মেনে চলবে। আমি শুরুতেই বলেছিলাম স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।